একটি মামলায় ফেঁসে গিয়ে দীর্ঘ 25টি বছর নিজের মৃত্যুদণ্ডের রায় নিয়ে কাটিয়েছেন কুয়েতের একটি কারাগারে। ভাগ্যগুণে ক্ষমা পেয়ে ফিরেছেন দেশে। নিজের জীবনের 25 বছর হারিয়ে আপনজনদের কাছে এসে দেখলেন আপনজন বলে আর কেউ নেই, হারিয়েছেন সব। দেখতে পান না দুটি চোখেই। নিজের মাথা গোজার ঠাইটা দখল করে নিয়েছে আপন ছোট ভাই। এখন নিজের মাথা গোজার ঠাইটা ফিরে পেতে ঘুরতে হচ্ছে মানুষের ধারে ধারে। শুধু মাথা গোজার ঠাই নয়, ভাইয়ের সাথে নিয়ে আসা নগদ অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অন্ধ মানুষটিকে দিয়েছেন মাদকের মামলা তার আপন ছোট ভাই আলাউদ্দিন। আমার নাম মোহাম্মদ তমিজউদ্দিন। আমি 1990 সনে কুয়েত গেছিলাম। এর মধ্যে একবার আসছি, আবার গেছি। যাওয়ার পরে 3-3.5 বছর আমি বাইরে ছিলাম কুয়েতে। পরে 99 সনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ইন্ডিয়ানের সাথে। অন্যান্য লোকও ছিল, কিন্তু ওরা চলে গেছে, আমি একলা ফাঁসি গেছি। তো ওখানে কুয়েত সরকার আমার ফার্স্টে ফাঁসির হুকুম দিয়েছে, সেকেন্ডে দ্বিতীয় কোর্ট ওইটাতেও ফাঁসির হুকুম দিয়েছে। লাস্টে আমি সুপ্রিম কোর্টে আপিল করার পর একটা কুয়েতি আমাকে একটা উকিল দিছিল ভালো, ওই উকিলে আমাকে ফাঁসি থেকে মুক্ত করাইয়া যাবজ্জীবন করাইছে। কিন্তু কুয়েতের যাবজ্জীবন হলো আমরণ, ওখানে কোনো তারিখ হয় না। তো আমি প্রত্যেক বছরে উকিল একটা রাখতাম যে কোর্টে ইয়েতে ওদের কানুনে কিতাব অ্যাপ্লিকেশান দিত যে রে মাফ করে দে। কিন্তু লাস্টে যাইয়া আল্লাহ রহম করছে, মনে করেন 2024-এর 10 তারিখ, 10 মাসের 2 তারিখ, এদিন আমি রিলিজ হয়েছি। ওরা মাফ করে দিছে। আরও 1 মাস আগের থেকে আর প্রসেসিং হয়ে আইতে মাসখানেক লাগছে। এর মধ্যে আসার পরে আমার ছোটা ভাই আলাউদ্দিন, ও আমার এক খালাতো ভাই ছিল, সে ঢাকা থাকে, এরা আমাকে রিসিভ করে আনার পরে প্রায় আমি 4 মাস কয়দিন জানি ওর বাসায় ছিলাম। এবং আমি কিছু নগদ অর্থ আমার কাছে ছিল 3 লাখের উপরে। এখন এই টাকাগুলো আমি টাকা কইতে পারিনি যে কয় টাকার নোট দেখি না। শুধু সামান্য আমি বরং 5% 10% দেখি, এটা বুঝতে পারি না আর দেখি না। এটা বিলকুলে নাই চোখ, এটাতে শুধু অপারেশন 2 বার হয়েছি। এখন একটু শুধু দেখি লাইট। পরে এবার সে বলে যে আমার বাড়িটা এগুলা করে দাও, রেস্টোর করে দাও, তোমার মরণ পর্যন্ত খাও। কিরে তোর আমি কয়দিন আগে তোরে রাখলাম, এখন এই পরিস্থিতির কথা কাটির মাধ্যমে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি। তারপরে নানা কি সেই কথা বুঝছেন, এইভাবে চলতেছে। চলার পরে এবারে কইলাম যে গ্রাম্য সালিশ গত পরশু দিন এখানে ডাকা হয়েছিল, মানবে না। এর আগে সে আবার আমার একটা কোর্টে একটা কেস দিয়ে দিছে। ওইটা থেকে আলহামদুলিল্লাহ আমি 2.5-3 মাসের মধ্যে ওইটা করে দিছে, খারিজ করে দিছে এই জজ। কথা বলছেন, ওইটাতে দিছে কি কেস, মাদক দ্রব্য। আমি নাকি তার বাসায় বসে মাদক দ্রব্য বিক্রি করছি, যে ব্যক্তি আমি আজ 16 মাস আমি চোখে দেখি না, আমার ইদানিং হয়েছে চোখটা। তারপরে সে মাদক দ্রব্যের কেস দিছে। তারপরে ওইটা আলহামদুলিল্লাহ কোর্ট থেকে খারিজ হয়ে গেছে। কথা বলছেন, এখন আমার এমন লং কথা নেই যে আপনাদের কাছে আকুল আবেদন আমার, যে প্রশাসনের মাধ্যমে কিসের মাধ্যমে আমাকে আমার থাকার জায়গায়, আমি আজ এখানে কাল এখানে, কোনোদিন রাস্তায়ও বসে থাকি, কোথায় যাব, কার কাছে যাব? এভাবে 5 রাত আমি রাস্তা বসে আছি। আমার বোন পাগল হয়ে গেছে, খুঁজতে আসছে, হে কেউ কিছু আমার কাছে নাই, টেলিফোন নাই, কিছু। কথা বলছেন, বসে থাকি মনের ইয়েতে। একদিন ওই যে দাগুর মিয়ার দিঘির ফুল একটা আছে না, এক কদান দিই, ফুলটার নিচে বই রিসি কোনান দিই, কই যেতেন না। তো সকাল হইয়া গেছে, রিক্সার কারণে আবার অফিস, ওই রিক্সাওয়ালার ঠিকানা করে লইয়া যায়। ধরেন 20 টাকা ভাড়া, 30 টাকা দিই, 40 টাকা দিয়ে থাকলে, না থাকলে কেউ পয়সা হলো না। কথা বলছেন, এই অবস্থা আমার দিন কাটতেছে। আপনি আপনার পৈতৃক সম্পত্তিগুলো এগুলাই হ্যাঁ, এইটাই। জি, আমি আমার পৈতৃক সম্পত্তি মনে করেন আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, যেভাবে হোক আমাকে। এটা বাবার, এগুলো সব বিয়ে শাদী করছি। আমার মেয়ে আছে, ছেলে আছে, একটা পরিবার। ওই মেয়ে এবং মেয়ের মা থাকে নিউজিল্যান্ডে, ওরা চলে গেছে, আমি ওখানে থাকতে। তমিজউদ্দিন উনি আমার মেজো ভাই। আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে উনি দীর্ঘ 25 বছর কুয়েতে আসিল। কুয়েতে থাকার পরে সেখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে উনি 25 বছর জেল হাজতে ছিলেন। 25 বছর 8 মাস পরে উনি দেশে ফিরে আসতেন, যেভাবে হোক আল্লাহর হুকুম ওনার হায়াত আছে।
তো থাকার পরে আমি এই বাড়িতে এই ঘরের মধ্যে বাবা এবং মা থাকা অবস্থায় 2001 সালে এই বিল্ডিংটা করা হয়েছে। এটা বাপের দিন না, যৌথ জায়গা, যৌথ ঘর। তো আমি একাই ছিলাম, আমার বাকি 2 ভাই, একজন দাগনমিয়াতে বাড়ি আলাউদ্দিন, আর একজন মনির, সে ঢাকাতে থাকে। তো এই ঘর যখন বাবা সম্পন্ন করার পরে বাবা পুরান বাড়ি থেকে মা সহ বাপ সহ আমাকে নিয়ে এখানে আমি দীর্ঘ 22 বছর এই ঘরে ছিলাম। থাকার পরে আলাউদ্দিন গত 24 সালের মাঝামাঝি সময়ের মধ্যে আমাকে ঘর থেকে জোরপূর্বক আমার পরিবার সহ আমাদেরকে উপজেলা চেয়ারম্যান এবং তার পিএস 20 জন আরও অন্যান্য সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ঘর থেকে উচ্ছেদ করে। এবং এই মেজো ভাই, অর্থাৎ আমরা এই বিদায় 4 ভাই, এই 4 ভাইয়ের ঘর এবং এই জায়গা যেগুলো আছে এগুলো আমাদের 4 ভাইয়ের বাপের দিনের সম্পদ। যেহেতু আমাদের বড় ভাই একটা পুরানা বাড়ির পুরানা অংশে আছে। তো এখন মেজো ভাই যেহেতু আসছে, উনি অসহায়, ওনার পাশে বর্তমান কেউ নাই। উনি আসার পরে ছোট ভাই ওনাকে ঢাকা থেকে রিসিভ করে আনছে। আনার পরে 5 মাস কতদিন ওনার বাসায় ছিল। এরপরে ওনার এই টাকা পয়সা যাই ছিল নগদ, সব টাকা পয়সাগুলো আত্মসাৎ করেছে। এরপরে ওনাকে কয়েকদিন আরও উপাসও রাখছে। তারপরে ওনার জায়গা সম্পদ বাপের দিন না, উনি যেটা পাওনা ছিল, ওনার পাওনা জায়গাগুলা সে নেওয়ার জন্য নাকি জমা খারিজ করছে, তাকে ধরছে। ধরার পরে উনি যখন অস্বীকৃতি জানাইছে, তখন ওনাকে গালিগালাজ, অকথ্য ভাষায় বিভিন্ন ধরনের মন্দসন্দ বলে ওনাকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে উনি এই অসহায় অবস্থায় পাশে আমার বোনের বাড়ি, ওই বোনের বাড়িতে দীর্ঘ আজকে 2-3 মাস, রমজান মাস থেকে এই পর্যন্ত উনি অবস্থান করতেছেন। যেহেতু আমি এখানে আছি, আমিও অসহায় অবস্থায় আছি। আমার যেহেতু নিজেরও ঘর নাই, জায়গা আছে, ঘর নাই, আমিও সেই, কারণ আমাকে তো আমি যেই জায়গায় 22 বছর ছিলাম সেখান থেকে আমাকে তারা কি করছে, আলাউদ্দিন আমাকে বাইর করে দিয়েছে আমার পরিবার নিয়ে। তো আমিও পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। তো আমার এই ভাই এখন ওনার পৈতৃক যেই ঘরের অংশ, ওনার ঘরের বাইরের অংশ উনি যেন ঠিকভাবে বুঝিয়ে পায়। আপনাদের মাধ্যমে প্রশাসনিকভাবে যেভাবে হোক আপনারা এই ব্যবস্থাটা যদি করতে পারেন, তাহলে এই অন্ধ, উনি চোখে দেখে না, নিঃস্ব মানুষ ওনার উপকৃত হবে, আমরাও উপকৃত হব, এবং আমাদের পারিবারিক যে এই সমস্যাগুলো যেন সমাধান হয়, আমরা এটাই চাই। আমার এক বাগিনা সৌদি আরব থাকে, সে 1 বছর আগে বিদেশ গেছে। তাকে 1 নম্বর আসামি দিয়ে, তার স্ত্রীকে 2 নম্বর আসামি দিয়ে, আমাকে 3 নম্বর আসামি দিয়ে, আমার অন্ধ ভাইকে 4 নম্বর আসামি দিয়ে, আমার এক বোন, যেই বোনের 15 লাখ টাকা সে জমি বিক্রি করে খেয়ে ফেলছে, সেই বোনকে 5 নম্বর আসামি করে আমাদের 5 জনের বিরুদ্ধে ফেনী কোর্টে মামলা করছে। তো ওই মামলাটা যাক, আমরা আল্লাহ আমাদের সহায় আছে, 2-3 হাজিরায় মামলাটা খারিজ হয়ে গেছে। তাহলে সে যেই অভিযোগগুলো দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, কোর্টে প্রমাণিত হয়েছে। তারপরে সে আমাদের জন্য থানায় একটা জিডি করছে, অভিযোগ করছে। সেখানে আমরা সালিশিভাবে বসছি। ওই সালিশের মধ্যে যেই রায়টা হয়েছে সেই রায়টা সে আবার মানে নাই। ঈদের পরে গত সোমবারে এই জায়গার মধ্যে আবার একটা বৈঠক বসছিল, উভয়ের সম্মতিক্রমে। আলাউদ্দিনও সেই বৈঠকে থাকবে, তারিখ দিছে থাকবে আমাদের টাকা পয়সার লেনদেনের ব্যাপারে। তখন আলাউদ্দিনকে ইসমাইল কেরানি, আমার ফুফাতো ভাই হয়, উনি বলছে যে আলাউদ্দিন, যে থানাতে আমাদের বৈঠকে যে রায়টা হয়েছে তুমি জহিরের 1 লাখ টাকা দেওয়ার, সেই টাকাটার আগে চেকটা দাও। তখন সে বলল যে কি, থানার একজন এই এসআই মোর্শেদ আলম, ওনার কথা বলছে যে উনি নাকি মানা করছে আমার টাকা না দেওয়ার জন্য, কিন্তু থানাতে সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা যাক, তখন এই কথা বলে সেই সালিশ থেকে চলে গেছে। আর সালিশান যারা ছিল তারা আর পুনরায় বৈঠক করে নাই। বলছে যে যেহেতু একটা রায় হয়েছে সেটা কার্যকর হয় না, আমরা এখন আবার নতুন এগুলো নিয়ে কি করব। তখন তারা নিজেরাই সেগুলো করলো। তো আমরা ওই চট্টগ্রামে আমরা 3 বার একটা জায়গা ছিল, ওই জায়গার বেশিরভাগ টাকাগুলো সে আত্মসাৎ করে নিয়ে গেছে। সেগুলো হিসাব নিকাশ করলে আমি সেখানে থানার বৈঠকের মধ্যে 6 লক্ষ কত টাকা আমি পাও না। তো সেখান থেকে থানায় তারপরও সবাই মিলে যেটা আমরা সাব্যস্ত করে দিয়েছে যে আমাকে 1 লাখ টাকা আলাউদ্দিন দিবে, এবং পরের দিন ইসমাইল কেরানির কাছে চেক দেওয়ার কথা ছিল, অদ্যাবধি আর সেটা দেয় নাই, এবং বলছে যে নাকি থানার এসআই তাকে নিষেধ করেছে। তো এগুলা নিয়েই আমরা খুব হয়রানি অবস্থায় আছি।